আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথমত একটা শিরোনামটা অনেকটা চমকে ওঠার মতো শিরোনাম, মানে আজকের ঢাকার একটা পত্রিকা দৈনিক যুগান্তরে একটা নিউজের শিরোনাম করা হয়েছে যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে মোদি সরকার। এই শিরোনামটা আমার কাছে একটু চমকপ্রদ মনে হয়েছে যে আসলে এ ধরনের কথা মোদি সরকার সংসদীয় কমিটিকে কেন বলবে, এবং পারবেন না মানে কি, এতদিন পেরেছেন আগামীতে পারবেন না, এ ধরনের কথা। তো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না, কারণ তারপরে ভেতরে আমি একটু পড়ে দেখতে চাইলাম। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা খবরকে তারা কোট করেছে এবং সেখানে যে জিনিসটা লেখা হয়েছে, আমি ওদের প্রথম লাইনটা আপনাকে একটু পড়ে শোনাই। তারা লিখেছেন যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। দৈনিক যুগান্তরে এভাবেই নিউজটা লেখা হয়েছে, শুরুটা হয়েছে। তারপরে তারা আরও অনেক কথা বলেছেন। তো এটা শুনলে পরে একটু অস্বাভাবিক লাগতে পারে, কারণ কদিন আগেও তো আমরা দেখলাম যে ভারতে বসেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নানা ধরনের কথা শেখ হাসিনা কিন্তু বিদেশের মিডিয়াকে জানিয়েছেন, রয়টার্সকে জানিয়েছেন। আমরা এনডিটিভিকে এর আগে ইন্টারভিউতে দেখেছি। তো ওনারা তো করেছেন, তাহলে আবার চালানো যাবে না, কি যাবে না, কতটুকু যাবে না, কেন যাবে না, এই ডিটেলটা কেন? আমার কাছে মনে হয়েছে যুগান্তরের যে অনুবাদটা এটা একটু মিসলিডিং। আসলে ঠিক এভাবে বলেন, আমি মূল নিউজটা যে পড়েছি এটা এই নিউজটি আবার প্রথম আলোতে এসেছে। প্রথম আলোর ভাষাটা আবার একটু অন্যরকম। সেখানে তারা বলেছে যে বাংলাদেশ যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ার পর শেখ হাসিনাকে যে ফেরত চেয়েছে, সেই বিষয়টা ভারত নয়াদিল্লি তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা খতিয়ে দেখছে। এবং এই কথাটা তারা কাকে বলেছে, কীভাবে বলবো, আমরা জানতে পারলাম যে বৃহস্পতিবার যে ওদের যে ভারতের লোকসভার সংসদীয় কমিটি তারা একটা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং সেই প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো তুলে ধরা হয়। সরকারই তুলে ধরেছে এবং সেখানে তারা এটাই জানতে চেয়েছে যে, এবং এই কথাটা বলেছে যে তারা খতিয়ে দেখছে। আর এই যে রাজনীতি করার সুযোগ পাবেন না বলে যে যুগান্তরের প্রত্যেক ব্যাপারটা এরকম না। ওইখানে এক জায়গায় বলা হয়েছে যে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না, এই যাবৎকালে কখনোই সুযোগটা দেওয়া হয় নাই, এমন কথা বলেছে। আগামীতে দেবে না, যেহেতু দেওয়া হচ্ছে না আগামীতে দেওয়া হবে না, এটা ইমপ্লাইজ, এরকম মনে হয় যে এটাই আসলে উনি বলতে চেয়েছেন। তো এবং তাহলে তারা শেখ হাসিনাকে থাকতে কেন দিয়েছেন তারও একটা ব্যাখ্যা তারা দিয়েছেন। এই কমিটির পররাষ্ট্র সংসদের যে কমিটি তারা যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটা হলো চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবেই হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। দেখুন, এগুলি সবই আসলে কূটনীতির ভাষা, কিন্তু এই যে কথাগুলো ওনারা এখন বলছেন, এই কথাগুলো শেখ হাসিনার ওখানকার বর্তমান অবস্থানকে কতটুকু আপনার জাস্টিফাই করে, উনি যেভাবে আছেন তার কি এই ফরম্যাটের মধ্যে আছেন নাকি অন্যভাবে আছেন। আপনারা যদি পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে, সম্ভবত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই মুহূর্তে ভারতে আছেন তাদের ব্যাপারে ভারতের এতদিনের যে মনোভাব, সেই মনোভাবে কিছুটা হলেও পরিবর্তন আসতেছে।
এটা আমার কাছে মনে হয়েছে। কারণ একটা ঘটনা দিয়ে, একটা বিবৃতি, একটা প্রতিবেদন দিয়ে কিন্তু সব কিছু বোঝা যায় না। আরও আশেপাশের অনেক কিছু ঘটনা কিন্তু আছে। যেমন ধরেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আলাপ হয়েছে, এবং সেখানে উনি একটা কথা বলেছেন যে তার দেশ মানে ভারত উন্মুখ হয়ে অপেক্ষা করছেন যে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন, মানে ভারত সফরে উনি যাবেন, এই জন্য তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে। এ ধরনের কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তারা কখনোই উচ্চারণ করেনি। এবং তারা আরও অনেক কিছু বলেছে। যেমন ধরেন এবছরই 2026 ডিসেম্বরে আমাদের সঙ্গে গঙ্গা চুক্তি কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এবং এরই মধ্যে তারা মানে মোটামুটি একভাবে স্পষ্ট উল্লেখই করেছে তারা এই গঙ্গা চুক্তিটা নবায়ন করতে আগ্রহী। তিস্তা চুক্তি নিয়েও তারা বলেছে যে সেটা নিয়েও তারা আগ্রহী। দেখুন, দীনেশ ত্রিবেদীর একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আরও একটা কারণে, সেটা বলি আগে আপনাকে, যে দীনেশ ত্রিবেদী কিন্তু বাংলাদেশে নিযুক্ত এর আগে যত হাই কমিশনার ছিল তাদের চেয়ে অন্য ধরনের। এই কারণে প্রথমত উনি কোনো আপনার কূটনৈতিক ক্যাডারের লোক না, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং ওনাকে এখানে পাঠানো যখন হয়েছে তখন ওনাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পাঠানো হয়েছে, মানে খুবই হাই প্রোফাইলের একজন লোককে এখানে পাঠানো হয়েছে। কাজে উনি যখন কোনো কিছু বলেন সেটা কিন্তু অবশ্যই জরুরি। এই যে ভারতের যে সংসদীয় কমিটি আছে, এই কমিটিটা কিন্তু এরই মধ্যে গঙ্গা চুক্তির নবায়নের জন্যও সুপারিশ করেছে, এবং হয়তো এই কারণেই দীনেশ ত্রিবেদী বলেছেন কিন্তু এর মধ্যে বাংলাদেশে মানে পা রাখার পর উনি বলেছেন যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। মানে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে এমন কোনো সমস্যা উনি দেখছেন না যে সমস্যার সমাধান করা যাবে না। তার মানে ওনারা সমস্যার সমাধান করতে চান। এখন কেন করতে চান, এটা যে মানে খুবই ভালোবাসাজনিত কারণে নাকি উভয় দেশের প্রয়োজনের কারণে, সেটাও কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। আমি একটা কথা বারবার বলেছি, অনেকবার বলেছি বিভিন্ন সময়, যে একটা কথা মাথায় রাখবেন যে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, এ দুটো কিন্তু আপনি একভাবে মাপতে পারবেন না। কোনো একজন ব্যক্তির প্রতি অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ব্যক্তি হিসাবে তার একটা সম্পর্ক থাকতেই পারে, সেই সম্পর্কটা খুব ভালো হতে পারে, কিন্তু সেই সম্পর্ক ভালো বলেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটা কিন্তু সবসময় গ্যারান্টেড নয়। এটা এভাবে হয় না। রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্কটা হয় তখন ওই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এটাকেই গুরুত্ব দেওয়া হয়। এই যে এখন ভারত মানে সমস্ত সমস্যার সমাধান আছে, আসেন গঙ্গা চুক্তি নবায়ন করি, আসেন ওইটা করি সেটা করি, এটা যে এমনি করতেছে তা কিন্তু না। এখানে কিন্তু ভূ রাজনীতির একটা ব্যাপার স্যাপার আছে। ভূ রাজনীতি কেমন? যেমন ধরেন চীনে প্রথম সফরটা করলো আমাদের প্রধানমন্ত্রী, এই সফরটাকে আমি পার্সোনালি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে এটা খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিদ্ধান্ত হয়েছে যে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়াটা। কারণ আমাদের যে অবকাঠামোগত যত উন্নতি আছে তার সিংহভাগই কিন্তু আমরা করেছি চীনের সাহায্যে, চীনের অর্থায়নে অথবা চীনা প্রযুক্তির মাধ্যমে। আমাদের এই যে রাস্তাঘাট যেগুলি করেছি, বিদ্যুৎ, শিল্পাঞ্চল, যোগাযোগ খাতের যে বিনিয়োগগুলি, বড় বড় বিনিয়োগগুলি, এই সবই কিন্তু চীনের মাধ্যমে এসেছে। আবার এটা কিন্তু ভারতের জন্য একটু হলেও হুমকি, তাহলে ভারতের সঙ্গে আমি সম্পর্কটা ভালো করব কেন? কিন্তু ভারত তো চাইবে এখন যে সব কিছু নিয়ে তো তার সঙ্গে সম্পর্ক চীনের হয়ে যাচ্ছে, তাই না? আবার ধরেন এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কিন্তু যে সামুদ্রিক অঞ্চলটা, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়াতে চাচ্ছে, এবং এই উপস্থিতি বাড়ানোর জন্য সে চাচ্ছে
চীনকে ট্যাকেল করার জন্য, এবং সেখানে যে অবস্থিতি বাড়াতে চায়, এখানে তার বাংলাদেশের সহযোগিতা একটু দরকার। তারা বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে এই আমাদের বঙ্গোপসাগরের ওই এরিয়াটা দিয়ে। তো এই যে ব্যবস্থা, এখন চীন আমাদের সঙ্গে নানাভাবে সম্পর্কিত হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে, তো ভারত তো পিছিয়ে পড়তে চাইবে না এই সময়। কাজে ভারতও কিন্তু চাচ্ছে, কারণ ভারতের সঙ্গে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। মানে ভারতের পণ্য আমাদের এখানে প্রচুর আসে, আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভারতের লাভ, কারণ তাদের রপ্তানির জন্য বাংলাদেশের সবচেয়ে উর্বর জায়গা একটা, বিশেষ করে কৃষি পণ্য, এই সমস্ত পণ্য তারা আমাদের কাছে রপ্তানি করে। আমরাও খুব দ্রুত তাদের কাছ থেকে আনি, কারণ আমাদের পরিবহন কষ্ট কমে যায় এই সমস্ত কারণে। এই জায়গাটার কারণে ভারত কিন্তু এখন আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই যে ভালো করতে চাওয়া সম্পর্কটা, এক্ষেত্রে বাধাটা কোথায়? বাধাটা হলো শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ ভারতে এখন আছে তারা। আমি যতটুকু বুঝি যে আসলে মানে একটা দেশের কোনো একজন লিডারকে যখন কেউ আশ্রয়, যেমন শেখ হাসিনা যারা যেন আশ্রয় দিয়েছেন, তখন তারা কিন্তু বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কতটুকু, অথবা তারা কি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় কিনা। শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের কাছে প্রচুর, কোনো সন্দেহ নেই, দেশের আওয়ামী লীগ, বিদেশের আওয়ামী লীগ। কিন্তু একটা জায়গায় ঝামেলাটা হলো শেখ হাসিনা যাদেরকে নিয়ে ডুবেছেন, মানে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে তিনি ডুবেছেন, অথবা অন্যভাবে বলতে গেলে তাদের কারণে ডুবেছেন, তারা ওনাকে ডুবিয়ে দিয়েছে। সেই লোকগুলোকে কিন্তু শেখ হাসিনা এখনও ছাড়তে পারেননি, এবং তাদেরকে যদি ছাড়তে চান এ ধরনের কোনো শব্দ উনি এখন পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি। এদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল তার সরকারের বিরুদ্ধে, এবং এই গণ অভ্যুত্থানের চাপে যে ওনাকে চলে যেতে হয়েছিল, এই কথাটা শেখ হাসিনা কিংবা তার নেতৃবৃন্দ কেউ স্বীকার করেন না। তারা বরাবর বলে আসছেন একটাই কথা, সেটা হলো তারা একটা ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের কারণে তাদের চলে যেতে হয়েছিল। এই যে ষড়যন্ত্র তত্ত্বটা, এই তত্ত্বটা বাংলাদেশের মানুষ অতটা এখন আর খায় বলে আমার